বন্ধুরা, আমি মাধবী। আমরা 4 ভাই আর 3 বোন। বড় 3 ভাই, তারপর 2 বোন, তারপর ছোট ভাই আর ছোট বোন। বোনদের মধ্যে আমি বড়, আমার বয়স 23 বছর। সব ভাইদের মধ্যে সবথেকে মেঝোজন আমাকে বেশি পছন্দ করে। ও আমার থেকে 2 বছরের ছোট। ওর নাম মহিন, ওর বয়স 21 বছর। বড় ভাই, মেঝো বোন, ছোট বোন আর ছোট ভাই সব এক দলে থাকলে আরেক দলে শুধু সেজো ভাই আর আমি থাকি। এই কাহিনীর শুরু আমাদের জন্ম থেকেই। আমরা গ্রামের বড় জমিদার ঠাকুর বাড়ির বড় ছেলের ঘরের ছেলে মেয়ে। তো আমি যেখানেই যেতাম সেখানেই সবসময় মহিন আমার সাথে সাথেই থাকতো। আমিও শুধু ওর সাথেই থাকতাম। এমনকি বাড়িতে বাকি ভাই বোনের সাথেও দুজনের দল পাকিয়ে ঝগড়া করি। মহিনকে আমি কিছু বললে বা কিছু আবদার করলে ও তা অক্ষরে অক্ষরে পালন করে। আমি ওকে ছোটবেলা থেকেই শাসন করি। দেখতে দেখতে আমি কলেজে উঠে গেলাম। এইদিকে আমাদের এই এলাকায় জাতভেদ যুগ যুগ ধরে এক বড় সমস্যা। কিন্তু মহিন এই জাতভেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আরও বামপন্থীদের পক্ষে চলে যায়। ফলে ওর সাথে জমিদার ঠাকুরদার বিরোধ বাঁধে। এরপর আমাদের বাপ, ভাই ও সবাই মহিনের বিরুদ্ধে চলে যায়। ঠাকুরদার চাপে মহিন বাবা মাকে ছাড়তে বাধ্য হয়। মহিন মা, মাসি আর আমার কাছ থেকে বিদায় নিয়ে কলকাতায় চলে যায়। পরে আমি শুনেছিলাম মহিন নাকি ওখানের বিশাল বড় কোম্পানির ম্যানেজার হয়েছে। এদিকে আমি পরিবারে একা হয়ে যাই। রোজ 2 গ্রাম পেরিয়ে কলেজে পড়তে যেতে হয়। পথে এক গরিব ঘরের মেধাবী সুদর্শন ছেলের সাথে আমার প্রেম হয়ে যায়। ছেলেটা চেন্নাইতে ডাক্তারি পড়ে। এর কিছুদিন পরে আমরা দুজনে পালিয়ে বিয়ে করি। জমিদারের ভয়ে আমরা গ্রাম ছেড়ে পালিয়ে শহরে এক বস্তিতে আশ্রয় নিই। অনেক কষ্টে আমার স্বামীটা পড়া চালিয়ে যায়। এর 1 বছর পর জমিদারের লোকরা একদিন আমার বরকে ধরে ফেলে। ওরা আমার বাবার নির্দেশে ওর 2 পা সহ মেরুদণ্ড ভেঙে দেয়। আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। বরকে বাঁচাতে যে চিকিৎসার প্রয়োজন তা দেবার সামর্থ্য ওর পরিবারের নেই। এমন বিপদের দিনে এখন আমার একজনকেই প্রয়োজন, সে হলো মহিন। যথারীতি আমি স্বামীকে নিয়ে কলকাতায় গিয়ে মহিনকে খুঁজে বের করলাম। তখনও আমার এমন অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে এবং আমার স্বামীর চিকিৎসা করায়। এর কিছুদিন পরেই আমি মা হই। আমার স্বামীও একই হাসপাতালে বাঁচা মরার লড়াই করছে তখন। আমার স্বামী বেঁচে উঠলেও চিরতরে পঙ্গু হয়ে যায়। এরপর আমার পঙ্গু স্বামীসহ মহিন আমাদের ওর বাড়িতে নিয়ে আসে। স্বামীর শরীর ভেঙে যায়, সুঠাম শরীর ভেঙে হাড্ডির সার হয়ে যায়। এর কিছুদিনের মধ্যেই আমি মাতৃত্বকালীন পরিবর্তন কাটিয়ে আবার স্বাভাবিকে ফিরে আসি। কিন্তু আমার স্বামী পঙ্গু হবার পর জীবনের সব আনন্দ যেন শেষ হয়ে গেল। জীবনটা দুঃখে ভরে উঠল। একে তো শ্বশুর কোলে কেউ নেই যে আর্থিকভাবে সাহায্য করতে পারে, অন্যদিকে পঙ্গু স্বামীকে খাওয়া দাওয়া করানো। এদিকে মহিন ধীরে ধীরে বিভিন্ন অজুহাতে আমার দিকে তাকাতে লাগলো। তা আমিও বুঝতে পারি, তবে আমিও আর চোখ সরিয়ে নিই না। আমার চোখে ওর পরিবর্তন ঠিকই ধরা পড়ে, কিন্তু ও এখন আমার একমাত্র গুরুজন। তার উপর অনেক দাবি আছে ওর। তাই এই ছোটখাটো বিষয়ে ওকে আর কিছু বলতে পারি না আগের মতো। ও আজকাল বাইরে থেকে এসে পিছু থেকে আমাকে আঁকড়ে ধরে। আমি কোনো মতে স্বাভাবিক আচরণ করে নিজেকে ছাড়িয়ে নিই। পঙ্গু স্বামীর ঘরে বাচ্চা নিয়ে থাকতে আমার খুব অসুবিধে হচ্ছিল। তা মহিন বুঝতে পেরে আমাকে আমার বাচ্চাকে নিয়ে অন্য ঘরে থাকতে বলল, আর স্বামীর জন্য বিশেষ বেডের ব্যবস্থা করে দিল, যেন সে শুয়ে থেকেই সবকিছুই ঠিকমতো করতে পারে। আমি যে ছোট ঘরে থাকতে শুরু করলাম তার পাশেই মহিনের বড় স্টুডিও বেডরুম। সে মাঝে মধ্যে আমাকে ডেকে নিয়ে দুজনে একসাথে টিভি শো দেখি। এভাবে ধীরে ধীরে 1 বছর পর আমার জীবন থেকে আমার স্বামী রোগের আরও দূরে সরে গেল, একটা বোঝায় পরিণত হলো। একদিন মহিনের সাথে টিভি দেখার সময় ও আমার পাশে এসে আমাকে একটু ধরতে লাগলো। তখন আমি ওকে বললাম, মহিন কি করছিস এসব, ছাড় বলছি আমাকে। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে বাচ্চার কাছে চলে গেলাম। এর কিছুদিন পর ও আমাকে বলল, দেখ, এভাবে তোর জীবনটা একটা পঙ্গু স্বামীর জন্য নষ্ট করার কোনো মানে হয় না। তুই তোর স্বামীকে ওর বাবা মার কাছে দিয়ে আয়, দেখাশোনার জন্য টাকা পয়সা যা লাগে প্রতি মাসে আমি দেব। আর আমি যেহেতু তোকে মাঝে মধ্যে জ্বালাতন করি, তোরও ভালো না লাগলে তুইও গ্রামে ঠাকুরদা বাবা মার কাছে ফিরে যেতে পারিস, তাতে তোর ভালোই হবে। আমি বললাম, আর আমার বাচ্চাটার কি হবে? ও বলল, ওকে তোর সাথে গ্রামে নিয়ে যাবে। আমি বললাম, না না, বাবা মা ওকে অনাথ আশ্রমে দিয়ে দেবে, তারপর আমাকে আরেকটা বিয়ে দেবে। ও বলল, সেইটা খারাপ হবে না, যেভাবে আছিস তার চাইতে ভালো থাকবি। অনাথ আশ্রম থেকে ওকে নিশ্চয়ই বড় কোনো দম্পতি দত্তক নেবে। আমি বললাম, আমি হয়তো ভালো থাকবো, আমার বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে, খারাপ কোনো লোক নিয়ে চাকর বাকর বানালে কি হবে? ও বলল, তা তো ভাবিনি আমি, আর একটু বড় হোক তারপর ভাবা যাবে। আমি বললাম, আমি এখানে থাকাতে তোর খুব অসুবিধে হচ্ছে তাই না? অনেক টাকা খরচা হচ্ছে। ও বলল, না না, তুই যে ভাবছিস তা না, তুই এখানে থাকলে আমি খুশিই হব,
কিন্তু আমার ব্যবহারে তুই কষ্ট পাস এটা আমি চাই না। আমি বললাম, তুই একটা বিয়ে কর না। ও বলল, কেন বিয়ে করব? অন্য কোনো মেয়ে এসে তোকে এভাবে বাচ্চা আর স্বামী নিয়ে নিজের সংসারে থাকতে দেবে ভেবেছিস? আমি বললাম, আমি চলে যাব গ্রামে, বাচ্চাটাকে কাউকে দিয়ে দেব। সুন্দরী একটা বউ হলে তখন আমাকে না জ্বালিয়ে তাকে জ্বালাবি। ও বলল, চলে যাব বাচ্চাকে দিয়ে দেব বললেই হলো? এত সহজ? তুই থাকতে অন্য মেয়েকে দিয়ে কি হবে? আমার তোকে হলেই চলবে। আমি বললাম, কি যে বলিস না তুই, আমাকে দিয়ে তোর বউয়ের কাজ হবে নাকি? বিয়ে তো একদিন তুমি করতেই হবে। ও বলল, অনেক হয়েছে নে, বিয়ে একদিন করব, যেদিন করব সেদিন দেখা যাবে। তুই তোর বাচ্চাটাকে নিয়ে এখানে ভালোই আছিস। তোর চাইতে সুন্দরী কোনো মেয়ে আছে নাকি যে বিয়ে করব? আমি বললাম, দেখ আমার সাথে অমন দুষ্টু কথা বলবি না। এই বলে আমি লজ্জা পেয়ে ওর ঘর ছেড়ে চলে আসলাম। এরপর আমি মনে মনে ভাবতে লাগলাম, ও যদি সত্যি বিয়ে করে তাহলে তো আমাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। কোথায় যাব? ও ছাড়া আমার না হয় একটা গতি হবে, কিন্তু বাচ্চাটার কি হবে, স্বামীটার কি হবে? তাই মনে মনে ভেবে নিয়েছি মোহিনীর আচরণে আর বিরক্ত হব না। পরদিন মোহিনী অফিস থেকে ফিরে আমার ঘরে এসে বলল, খাবার দে, আজকে খুব খিদে পেয়েছে। আমি বললাম, আসছি, ওকে একটু খাইয়ে নি, ও ঘুমে পড়বে এক্ষুনি। ও বলল, আচ্ছা আয় তুই, আমি স্নানটা সেরে নিচ্ছি। আমি বললাম, আচ্ছা। এরপর ও খাবার খেয়ে আমাকে ওর ঘরে যেতে বলল। আমি যাওয়ার পর ও বলল, আমার মাথাটা একটু টিপে দিবি, বড্ড ধরেছে রে। আমি বললাম, দিচ্ছি বলে ওর কাছে গিয়ে মাথা টিপতে লাগলাম। একটু পরে ও আমাকে ওর কাছে টেনে নিল। আমিও আজ আর কোনো বাধা দিচ্ছি না। হঠাৎ তখন পাশের ঘরে বাচ্চাটা কেঁদে উঠল। আমি তা টের পেয়ে ওকে বললাম, ওর কাছে যেতে হবে। ও বলল, ও হ্যাঁ যা তুই। এরপর আমি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আবার ওর ঘরে আসলাম একটা বালিশ নিয়ে। তারপর বিছানায় উঠে ওর পাশে বালিশ পেতে শুয়ে পড়লাম। আর ও আর কিছু বুঝতে বাকি রইল না যে আমিও ওর ডাকে সাড়া দিয়েছি। এতে মোহিনীও ভীষণ খুশি হলো। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে আমার স্বামী মারা গেল। কিছুদিন শোকে কাটানোর পর শুরু হলো আমাদের নতুন জীবন। আমরা এখন খুব সুখে শান্তিতে আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।